বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না, বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এরপর জানাবো, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির। একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া ৩ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি বলে বিরূপ মন্তব্য করেছিলেন। এরপর তাকে দল থেকে শোকজ করা হলেও আবার তিনি নতুন বিতর্ক করেছেন। এবার তিনি জানিয়েছেন জামাতকে ভোট দিলে নাকি ভেস্তে যাওয়া যাবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচার করা হবে বললেন তাজুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এবারে জানাবো, জনপ্রশাসনের মোখলেসের নিয়োগে প্রাণ ফিরে পান শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই প্রশাসনে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। দীর্ঘদিন ক্ষমতার প্রভাব ভোগ করা আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মকর্তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ে অনেক কর্মকর্তা কিছুদিনের জন্য চুপসে যান। এবং সর্বশেষ জানাবো, ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ। ভারতের সুপ্রিম কোর্টে বিচার কাজ চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা মেরেছে বয়স্ক এক ব্যক্তি। আজ প্রধান বিচারপতি বেঞ্চ প্রথম শুনানি শুরুর পরই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। যে ব্যক্তি জুতা ছুঁড়ে মেরেছেন তাকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আদালত কক্ষে এমন বিস্ময়কর ঘটনা ঘটানোর পর প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই শুনানি চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই ওই ব্যক্তি ভারত সনাতনের অপমান সহ্য করবেন না বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপি নেতা নাসির উদ্দিন বললেন, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না, এনসিপি পাবে ১৫০ আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এনসিপি ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ ব্রিফিংয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন বলেন, আমাদের যে সার্ভেগুলো করেছি তাতে দেখেছি যে ১৫০ আসনে এনসিপি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেগুলো নিয়ে কথা বলতে সব জেলায় সমন্বয়কারীদের ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদের মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। তিনি আরো বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। আমরা বলেছিলাম ৩০০ আসনে জয়ের জন্য আমরা চেষ্টা চালাবো, কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন আছে, কিন্তু আমরা ৩০০ আসনে
আসনে জয়ের জন্যই লড়াই করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না। আপনারা বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিক তলানিতে যাচ্ছে বিএনপি। আমরা দেখেছি প্রত্যেকটা প্রজেকশনে এনসিপি 150টি আসন পেতে যাচ্ছে। বিএনপি এবং জামাতের উদ্দেশ্যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দকে আহ্বান জানাবো, আপনারা জাতির দিকে তাকিয়ে হলেও ভণ্ডামি বাদ দেন। নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দিন। আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো, আপনারা নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদে দ্রুত সাইন করুন। এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন, যোগ করেন তিনি। আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির, একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামাত ইসলামের মনোনীত কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসিন হলে আজান দিতে দেয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য, জামাতকে ভোট দিলেই ভেস্ত নিশ্চিত। সম্প্রতি এমন বক্তব্য নিয়ে তিনি যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা। তবে আমির হামজার এই বক্তব্য প্রসঙ্গে একজন নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামাত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির কথা বলেছেন। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জামাত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন, আমি মনে করি না এটা সঠিক। জামাতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এটা প্রোপাগান্ডা। আই ডোন্ট থিঙ্ক ইটস গুড। আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বের দৃষ্টিতে আনব যে কেউ এমনকি আমিও এইরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদের বিচার হবে বললেন তাজুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদের বিচারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত এখন আরও আগাবে। তখন যদি প্রয়োজন হয় যে আরও কোনো দল এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। সময় আইসিটি অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট 1973-তে আরও একটি সংশোধনীও আনা হয়েছে। এই সংশোধনীর মূল বক্তব্য হচ্ছে, যেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সেই ব্যক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি হতে পারবেন না। এই সঙ্গে এই ধরনের অভিযুক্ত ব্যক্তি কোনো সরকারি অফিসে নিয়োগ পাবেন না। আইনে এটি একটি নতুন সংযোজন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন পুনর্বিন্যাস প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এই আইন শুধু নয় বরং বিভিন্ন আইনের বিভিন্ন ধরনের সংশোধনী আনছে রাষ্ট্রকে সঠিক পথে তোলার জন্য। এখন থেকে আইনটি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।
জনপ্রশাসনে মোখলেসুর রহমান নিয়োগে প্রাণ ফিরে পায় শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই প্রশাসনে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। দীর্ঘ ক্ষমতার প্রভাব ভোগ করা আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মকর্তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ে অনেক কর্মকর্তা কিছুদিনের জন্য চুপসে যান। এমন পরিস্থিতিতে 2024 সালের 28 আগস্ট 2 বছরে চুক্তিতে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ পান মোখলেসুর রহমান। তার নিয়োগের পর প্রশাসনে নতুন করে প্রাণ ফিরে পান আওয়ামীপন্থী কর্মকর্তারা। অবশ্য 4 জন উপদেষ্টাও আওয়ামী লীগের কর্মকর্তাদের রক্ষায় ভূমিকা রাখেন। প্রশাসনের খুব দ্রুতই গড়ে ওঠে একটি শক্তিশালী গোষ্ঠী, যা পরবর্তী সময়ে পরিচিতি পায় মোখলেস সিন্ডিকেট নামে। এই সিন্ডিকেটের সচিবালয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদোন্নতি এমনকি বিশেষ দায়িত্ব বন্টনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনা ছাড়াই আর্থিক লেনদেনের ভিত্তিতে শত শত আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। ফলে জুলাই বিপ্লবের ক্ষমতা হারানো আওয়ামী লীগের প্রশাসনের ভিতরে ফের সক্রিয় হয়ে ওঠার সুযোগ পায়। শুরু থেকেই আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তীব্র সমালোচনার মুখে মোখলেসুর রহমানকে গত 21শে সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়